আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আই এম ক্লিয়ার। জি ম্যাম, একটু ল্যান্ডস্কেপে করিয়েন। হুম। ওকে, সো আজকে আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে স্টোর প্রসিডিওর, যেটা আমরা লাস্ট ক্লাসে বাকি রেখেছিলাম। মানে আপনাদের কুয়েরির টপিকগুলোর মধ্যে বা কোড রিলেটেড টপিকের মধ্যে এটা লাস্ট টপিক বলতে পারেন। সো ম্যাম আমাদের হচ্ছে ল্যাব ইভ্যালুয়েশনটা কোন কোন টপিকের উপর হবে এটা বলা হয়েছিল? শুধু জয়েন, এভরিথিং অ্যাবাউট জয়েন, মানে রাইট জয়েন, লেফট জয়েন, যত রকমের জয়েন বা জয়েন রিলেটেড যত কিছু এতদিন পর্যন্ত শিখাইছি শুধু জয়েনের উপরই হবে। বাট লাস্ট ইভ্যালুয়েশন আমি আমার সাইড থেকে আমি যথেষ্ট ইজি কোশ্চেনই রাখবো, বাট আপনারা একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে আসেন যাতে ভালো হয়। আর ম্যাম হচ্ছে ওই জয়েনে অ্যানি আর হচ্ছে অল এই দুইটা টপিক কিভাবে ব্যবহার করা হয়, মানে দুইটা যে কন্ডিশন আছে? জয়েনে কি আমরা এনি অল শিখছিলাম না? ওটা সাব কোয়েরির সময় আপনি ইউজ করবেন। ম্যাম এটা জানা জয়েনে লাগে না। জয়েনে ওই সেম কাজই হয়তো আপনি ওই যে নট ইকুয়াল নাল দিয়ে করে ফেলতে পারবেন। জি ম্যাম, জয়েনে এনে অল এটা তো করা হয় না আমাদের। দরকার পড়ে না। জয়েনের কোয়েশ্চেন যদি কাছাকাছি কোয়েশ্চেন থাকে দেখবেন যে সাব কোয়েরিতে আমরা যেটা এনি অল দিয়ে করছি সেটা আপনি জয়েনে অন্য কোনো কিছু দিয়ে করতে পারবেন। আচ্ছা, ওকে। জি, ওয়ালাইকুম সালাম। গতকালকে যে ট্রিগার পড়াইছিলেন এটার উপরে একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ ম্যাম হচ্ছে ওই যে মানে ডেট অফ ডিলিশন বা ডেট অফ ইনসারশনের ক্ষেত্রে ওই টাইমটা ম্যাম আপনি ইউজ করেছিলেন টাইম স্ট্যাম্প। তো এটার পরিবর্তে একটা যদি আমি কিওয়ার্ড ইউজ করি যে নাও একটা কিওয়ার্ড ফাংশন, তো এটা যদি ইউজ করি তাহলে সমস্যা হবে কি? কারণ প্র্যাকটিস করতে কোনো গেলে সমস্যা হবে না। জি ম্যাম, এটা ছিল। দিস ইজ অলসো কারেক্ট। আর ম্যাম আরেকটা ছিল যে হচ্ছে ওই যে ম্যাম ভিউস এর ক্ষেত্রে ওখানে বলছিলেন যে ভিউস এর ভিতরে বডির ভিতরে আর কি মানে জয়েন ইউজ করা যাবে না। তো ম্যাম প্র্যাকটিস করতে গেছি তো ওখানে ম্যাম চ্যাটজিপিটি থেকে জয়েন ইউজ করতেছে আর কি। তো ওইটা যদি ওই জায়গাটা একটু ক্লিয়ার করতেন ম্যাম। জয়েন ইউজ করা যাবে না এরকম না, বাট হ্যাঁ আপনি যদি মাল্টিপল টেবিল ধরেন, দুইটা টেবিল, একটা স্টুডেন্ট টেবিল আপনার কাছে আছে আর একটা সাপোজ আপনার কাছে কোর্স টেবিল আছে, তো আপনি চাচ্ছেন স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্টের দুই একটা ইনফরমেশন আর কোর্স টেবিল থেকে কোর্সের দুই একটা ইনফরমেশন আপনি নিয়ে একটা ভিউ ক্রিয়েট করতে, সেটার জন্য আপনার জয়েন না করলেও চলে। আমরা দুইটা টেবিল থেকে ইনফরমেশন কিভাবে একটা ভিউতে আনি এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি। সো আমি বলছি জয়েন বাদ দিয়েও আপনি ভিউতে ওই দুইটা টেবিলের ইনফরমেশন আনতে পারবেন, বাট জয়েন দিয়ে করা যাবে না ব্যাপারটা এটা না। আপনি জয়েন দিয়েও করতে পারবেন, বাট মানে কারো যদি জয়েন ইউজ করতে না ইচ্ছা করে সে জয়েন ছাড়াও এই কাজটা করতে পারবে। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা ম্যাম, এক্ষেত্রে তো হচ্ছে যে প্রাইমারি কি আর ফরেন কি যে রিলেশনশিপ আছে এটা তো না থাকলেও হচ্ছে দুটি টেবিল থেকে ইনফরমেশন নেওয়া যাবে। জি নেওয়া যাবে, কিন্তু ওই যে সেম দুইটা টেবিলের ইনফরমেশন যদি আপনি আনতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ওই যে কন্ডিশন টাইপের থাকে যে ওয়্যার এই স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি আর কোর্স টেবিলের স্টুডেন্ট আইডিটা ইকুয়াল কিনা এটা চেক করে দেখতে হবে অফকোর্স। মনে আছে নাকি ওটা বের করব? জি ম্যাম, কিন্তু সেক্ষেত্রে তো আবার জয়েন করতে হচ্ছে তাহলে, মানে না, জয়েন করতে হচ্ছে না। মনে করেন আপনার এখানে আছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স নেম, এই টাইপের কিছু অ্যাট্রিবিউট আছে। সো স্টুডেন্ট আইডি 1 2 3, নেম এবিসিডি, কোর্স আইডি 1 2, স্টুডেন্ট আইডি 1, এটাও নিয়েছে এটাও নিয়েছে, এই টাইপের একটা টেবিল আপনার কাছে আছে। এখন আপনি ভিউতে চাচ্ছেন যে আপনি স্টুডেন্ট আইডি আনবেন না, সাপোজ আপনি স্টুডেন্ট নেম আর তার কোর্স নেমটা আনবেন। এই দুইটা জিনিস আপনি আনবেন যে কোন স্টুডেন্ট কোন কোর্স নিয়েছে, এই ইনফরমেশনটা আপনি জাস্ট ভিউতে এনে রাখতে চান। সেক্ষেত্রে আপনি জাস্ট ক্রিয়েট অর রিপ্লেস view 1 as
begin select student s বা স্টুডেন্ট টেবিলকে আমি s ধরতেছি, সো s টেবিল থেকে নেম। ম্যাম ভিউয়ের ক্ষেত্রে কি বিগিন লিখতে হয়? ম্যাম ভিউ ভিউয়ে তো ক্ষেত্রে তো বিগিন বিগিন, ছিল না মনে হয়। হ্যাঁ হ্যাঁ ম্যাম বিগিন ট্রিগারের ক্ষেত্রে। হুম, সো সিলেক্ট s ডট নেম কমা c ডট c নেম। সো কোর্স টেবিল থেকে c নেম কে নিবে ফ্রম ভয়াবহ টপিক। স্টুডেন্ট s comma course c where s dot sid equal c dot sid। তো এখানে তো আমার জয়েন লাগলো না। আচ্ছা ম্যাম বুঝতে পারছি। ম্যাম এখানে যদি আরেকটা কন্ডিশন বলে যে শুধু জাভা কোর্স নিছে ওই স্টুডেন্টটার পিন করতে, তাহলে ম্যাম এখানে হ্যাভিং দিয়ে কি কন্ডিশনটা অ্যাড করতে পারতাম? হ্যাঁ, আপনি হ্যাভিং দিয়েও করতে পারবেন বা এন্ড দিয়েও করতে পারবেন। আপনার কমপ্লেক্স হ্যাভিং এর দরকারই নেই, তো আপনি তো এখানে ওয়্যার এন্ডই দিতে পারেন। and c dot course name equal java। জি ম্যাম এক্স্যাক্টলি। okay, next আর কারো কোনো কোয়েশ্চেন আছে লাস্ট ক্লাসের টপিক থেকে? ওকে, না থাকলে আমরা শুরু করি আজকে পড়া। আমি না খেয়াল করি নাই যে রেকর্ডিংটা হচ্ছে কিনা, যে করতেছেন একটু কি এনশিওর করবেন যে হচ্ছে? জি ম্যাম রেকর্ডিং হচ্ছে। ওকে ওকে, ওকে, সো আমরা আজকে টপিকে চলে যাই। আজকে আমাদের টপিক একটাই বাকি আছে, কোডিং রিলেটেড টপিক, সেটা হচ্ছে স্টোরড প্রসিডিওর। আমি যদি সিম্পলি এটার খুব একটা ডিটেলস বা খুব একটা থিওরিতে আমি যাচ্ছি না, আমি করেই চলে যাব। জাস্ট আমি জিনিসটা বলে দিই এটা কি জিনিস। আপনি সিম্পলি চিন্তা করতে পারেন, আপনি সিতে যেরকম আমরা ফাংশন শিখেছি, জাভাতে কি ছিল? মেথড। মেথড মেথড, মেথড ক্লাস না মেথড। হ্যাঁ, সো আমরা সিতে যেরকম ফাংশন শিখেছি, জাভাতে যেরকম মেথড ছিল, সেম ভাবে আপনি এসকিউএল এ সেটাকে প্রসিডিওরের সাথে কম্পেয়ার করতে পারেন। সো প্রসিডিওর হচ্ছে আ সেট অফ কোড বা আ পিস অফ কোড which is written to do a specific task। সো আপনি একটা নির্দিষ্ট কাজ করার জন্য যে পিস অফ কোড বা সেট অফ কোডটা লিখেছেন, যেটাকে আপনি মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন। সো এই প্রসিডিওরটা হচ্ছে রিইউজেবল একটা কোড। সো আপনি বারবার ইউজ করেন এই রকম একটা কাজের জন্য আমরা যে পিস অফ কোড বা সেট অফ কোড লিখে রাখি, যেটাকে আমি বারবার ইউজ করতে পারি, এই টাইপের কাজের জন্য আমি যে কোডটা লিখবো সেটাই হচ্ছে আমার প্রসিডিওর বা স্টোর প্রসিডিওর। ফাংশন মেথডের মতো এটারও প্যারামিটার আছে। সো এটার মধ্যেও আমরা প্যারামিটার ইউজ করব। প্যারামিটারের দুইটা টাইপ হয়, একটা হচ্ছে ইন টাইপ, যেটা নাম শুনে বুঝতে পারতেছেন, যেটার মধ্যে ইন টাইপ প্যারামিটার হবে যেগুলা হচ্ছে আমি প্রসিডিওরের ভিতরে ইনপুট আকারে পাঠাবো। আর সেম ভাবে আউট টাইপের প্যারামিটার হয়, যেটা অ্যাকচুয়ালি আমাকে এই প্রসিডিওর থেকে আউটপুট বা রিটার্ন করবে যে ভ্যালুটা। আমরা ডিটেলসে গেলে বুঝতে পারবো। আপাতত থিওরি মানে প্রসিডিওর জিনিসটা কি এটা কি বুঝতে পারছেন? জি আমি ওকে, এখন সাপোজ আপনার কাছে একটা টেবিল আছে, আমরা নর্মাল স্টুডেন্ট টেবিলই ধরি। স্টুডেন্ট আইডি, নেম, এজ, সেকশন। ওকে, আপনার কাছে এই টেবিলটা আছে। এখন আমি যদি আমরা বারবার কি করি, আমি যদি এই জিনিসটা দেখতে চাই যে এইজ 20-এর চেয়ে বড় এমন স্টুডেন্টদেরকে আমি দেখতে চাচ্ছি, তাহলে আপনার এটার জন্য কি কোয়েরি লেখা লাগবে?
সিলেক্ট এক্স এস Select ফ্রম star স্টুডেন্ট সিলেক্ট স্টার from student where age greater than 20. সো 20-এর চেয়ে বড় এজের স্টুডেন্টদেরকে আমি দেখলাম। এখন আমি যতবার আপনাকে এই কন্ডিশনটা চেঞ্জ করে দিব, এজ 20-র জায়গায় যদি আমি বলি 21, তাহলে আপনার আবার এটা চেঞ্জ করা লাগতেছে 21। যদি আমি বলি 25, তাহলে আপনার আবার চেঞ্জ করা লাগতেছে 25। সো সেম ভাবে আমি যদি বলি যে এবার আমি এজ না আমি এ সেকশনের স্টুডেন্টদেরকে দেখতে চাচ্ছি, তখন আপনার লিখতে হবে সেকশন ইকুয়াল এ। তাহলে আমি যতবার আপনাকে নতুন কন্ডিশন দিচ্ছি ততবার আপনার এই জিনিসটাকে চেঞ্জ করা লাগতেছে। সো আমরা যেহেতু এই কাজটা খুবই ফ্রিকুয়েন্টলি করি, আমরা চাইলে এটার জন্য একটা প্রসিডিওর ডিফাইন করতে পারি বা একটা ফাংশন লিখতে পারি। তাহলে এটা লিখার সিনট্যাক্সটা কি? ক্রিয়েট or replace procedure, then procedure এর নাম, procedure এর নাম suppose get student। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে আপনি আপনার প্যারামিটার লিখবেন। যদি কোনো প্যারামিটার থাকে তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আপনাকে লিখতে হবে। এরপর অ্যাজ ম্যাম এখানে Begin. প্যারামিটার হচ্ছে এজ বা হচ্ছে আমরা যেটার সাথে ইয়া করছি ওইটা প্যারামিটার। জি জি, বিগিন আর এন্ড এর ভিতরে হিসেবে আরেকটা সরি আমি বুঝি নাই কোশ্চেনটা আবার। ম্যাম আমরা হচ্ছে মেথডে হচ্ছে একটা প্যারামিটারকে তো পাস করতে পারতাম, মানে অন্য একটা মেথড। তো এখানেও কি ওরকম করা যাবে, মানে মাল্টিপল মেথড? জি জি, থাকবে মানে মাল্টিপল মেথড না, একই এই মেথডটা বা ধরেন এই প্রসিডিউরটার মধ্যে আপনি মাল্টিপল প্যারামিটারকে পাস করতে পারবেন। তাহসিন আপনার মাইকটা অন। যাও আইসো তোমার দেখ। ওকে, সো ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিওর, দেন প্রসিডিওরের নাম, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি যে প্যারামিটার নিয়ে কাজ করবেন, সেটা ইন টাইপের প্যারামিটার হোক আউট টাইপের প্যারামিটার হোক, সেটা আপনি লিখবেন। একটা না হয়ে মাল্টিপল প্যারামিটারও আপনার এখানে থাকতে পারে। সো প্যারামিটার ও প্যারামিটারের লিস্ট এখানে থাকবে। দেন অ্যাজ বিগিন আর এন্ডের ভিতরে থাকবে আপনি যে কাজটা করতে চান বা এই প্রসিডিওরের ভিতরে প্রসিডিওরটা দিয়ে আপনি যে কাজ করাইতে চান আপনি সেটার কোড এখানে লিখবেন। সো আমি যাচ্ছি গেট স্টুডেন্ট বা আমি কিছু স্টুডেন্টের ইনফরমেশন দেখতে চাচ্ছি, তাইলে আমি অ্যাকচুয়ালি যেহেতু এই কাজটার কথাই বলতেছিলাম অ্যাজ এ এক্সাম্পল যে আমি এই কাজটা বারবার করতেছি, সো আমি এই কাজটার জন্যই একটা প্রসিডিওর লিখবো। তাহলে আমি অ্যাকচুয়ালি এখানে কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। সাপোজ আমি যদি শুধু এতটুকু লিখতাম, তাহলে আমার যতবার আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট লিখে স্টুডেন্ট টেবিলটাকে প্রিন্ট করতেছি ততবার আমার সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট আর লেখা লাগবে না। আমি জাস্ট এই প্রসিডিওরটাকে কল করলেই আমার স্টুডেন্ট টেবিলটাকে দেখাবে। এখন আসেন প্রসিডিওর আমরা কল কিভাবে করি। কল করার জন্য আমাদের জাস্ট একটা লাইন লিখতে হয়, কল দেন ওই প্রসিডিওরটার নাম। আমাদের ক্ষেত্রে প্রসিডিওরের নাম হচ্ছে গেট স্টুডেন্ট। যেহেতু এখনো আমি কোনো প্যারামিটার দেই নাই, তাহলে এভাবেই যদি আমি লিখি কল গেট স্টুডেন্ট, এই লাইনটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার মানে স্টুডেন্ট টেবিলটা শো করবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে গ্রেট। এবার আসেন যে আমি একটা করে প্যারামিটার আপনাদেরকে নিয়ে দেখাই। যে সাপোজ আমি চাচ্ছি যে এজটাকে আমি অ্যাজ আ প্যারামিটার ইনপুট দিব, তার মানে আমি এই গেট স্টুডেন্ট নামে আমার যে প্রসিডিওর আছে তার মধ্যে আমি একটা প্যারামিটার পাস করব বা ইন করব যেটা হচ্ছে এজ। তাহলে আমি এজকে ইনপুট দিব, যেই এজটাকে আমি ইনপুট দিব সেই এজের কোনো স্টুডেন্ট থাকলে তার ইনফরমেশনগুলো শুধু আমাকে দেখাবে। এটা হচ্ছে আমি চাচ্ছি।
তাহলে তার জন্য আমার কি করতে হবে, বললাম যে প্যারামিটার আমি যখন ইনপুট করতে যাব তখন আমার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই প্যারামিটার একটা হোক মাল্টিপল হোক প্যারামিটারের লিস্ট আমার এখানেই লিখতে হবে। তাহলে লেখার নিয়মটা হচ্ছে, যেহেতু ইন প্যারামিটার এটা, মানে আমি প্যারামিটারটাকে এটার ভিতরে পাস করতেছি, আমি এটা থেকে কিছু রিটার্ন এখনো করতেছি না, সো এটা হচ্ছে একটা ইন টাইপের প্যারামিটার। কোন প্যারামিটারটাকে আমি এখানে পাস করতেছি? এইজকে। এন্ড এটা কি টাইপের প্যারামিটার? ইন্টিজার। সো এই ইনফরমেশনটা আমার এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। সাথে সাথে আমার এখানে একটু চেঞ্জ আছে, যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এখন আমি কি করতে চাচ্ছি, ওয়্যার এজ ইকুয়াল এজ, তাই না? এই জিনিসটাই তো আমি করতে যাচ্ছি, তাই তো? ম্যাম এজ ইকুয়াল এজ এটা বুঝি। আচ্ছা, এটা আমি আরেকটু ক্লিয়ারলি বলতেছি, এটা করলে আসলে একটু কনফিউজও হয়ে যাবে এন্ড কাজও করবে না। এটার জন্য আমার যেটা করতে হবে, ওয়্যার স্টুডেন্ট ডট এজ, মানে স্টুডেন্ট টেবিলের এজ কলামের ভ্যালু যখন এই এজটা, এই যে এজটাকে আমি পাস করেছি সেটার সমান হবে, তখনই আমার ওই স্টুডেন্টের ইনফরমেশনগুলো প্রিন্ট করবে। এখন কি বুঝতে পেরেছেন? ওকে, সো এটা যদি বুঝে থাকেন, সেম আমার কল করার জন্য কি করা লাগবে, কল গেট স্টুডেন্ট, কিন্তু এখন আমি কি করতে পারবো, এটার ভিতরে কোনো একটা প্যারামিটার পাস করতে পারবো। প্যারামিটার হিসেবে আমি যে ভ্যালু পাস করি, সাপোজ আমি যদি 25 পাস করি, তাহলে আমার স্টুডেন্ট টেবিলে যত স্টুডেন্ট আছে যাদের এজ 25, তাদের সব ইনফরমেশন আমাকে শো করবে। আমি 25-এর জায়গায় যদি 27 করি, তাহলে আমি 27 এজ যাদের, তাদের ইনফরমেশন আমাকে শো করবে। এখন কি এই জিনিসটা বুঝতে পেরেছেন, প্রসিডিউরের কাজটা? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন। ম্যাম এখানে যদি আমাদের কোশ্চেনটা ওইরকমই থাকতো যে এইজটা হচ্ছে 20 থেকে বেশি যাদের, তাদেরটা দেখাবে, তাহলে ম্যাম কিভাবে হতো সেটা? সেম, স্টুডেন্ট এজ গ্রেটার দেন এজ হইতো তখন। স্টুডেন্ট ডট এজ মানে স্টুডেন্ট টেবিলের এজ কলামের ভ্যালু ইজ গ্রেটার দেন এজ। এই এজটা হচ্ছে আমার প্যারামিটারের মধ্যে আমি যেই ভ্যারিয়েবলটা পাস করতেছি সেই এজ। এটা যদি আপনার এজ বুঝতে দুইটাতে কষ্ট হয়, আপনি এটাকে অন্য যে কোনো নাম দিতে পারেন, সাপোজ ইন্ট এ, এটা দিলেও আপনার কাজ করবে। বাট এখানে স্টুডেন্ট থাকবে ম্যাম, তাই না? স্টুডেন্ট ডট এজ, এটা ঠিক আছে, এটা আপনার কলামের নাম। কলামের নাম, জি। আর ম্যাম যদি প্যারামিটার আমাদের দুইটা হয়, তাহলে তো আমাদের কন্ডিশন সেই হিসেবে দুইটা হবে। জি, আমি আসতেছি দুইটাতে। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নাই। ম্যাম বিগিনিং আর এন্ডিং এর মাঝখানে লাইনটা বুঝি না, নেট গেছে কি জন্য? আচ্ছা, বিগিনার এন্ডের মাঝখানের লাইনটা হচ্ছে যে আমি যেই জিনিসটা আসলে দেখতে চাচ্ছি, আমি প্রথমে প্রসিডিউরটাই লিখতে চাচ্ছিলাম এমন কাজ করার জন্য যে আমি সব স্টুডেন্টদের ইনফরমেশন দেখতে চাই যাদের এজ 25-এর চেয়ে বেশি। তাহলে সেটার জন্য আমার লিখতে হইতেছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার স্টুডেন্ট এজ ইজ গ্রেটার দেন 25। কিন্তু এখন আমি ডিরেক্ট 25 না লিখে আমি প্যারামিটার দিয়ে এই ভ্যালুটাকে পাস করতে চাচ্ছি। তাহলে আমি আমার যেখানে কল করতেছি সেখানে আমি একটা প্যারামিটার বা একটা ভ্যালু পাস করতেছি, যেই ভ্যালুটা এখানে ইন প্যারামিটার আকারে এ ভ্যারিয়েবলের ভিতর আছে। এন্ড আমি যখন প্রসিডিউরটাকে কল করব তখন এই এ ভ্যালু থেকে এটা রিপ্লেস হয়ে এখানে 27 যাবে, এন্ড 27-এর চেয়ে বড় যত এজ, যে এজের স্টুডেন্টরা আছে তাদের ইনফরমেশন শো করবে। জি ম্যাম, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন তাইলে আসেন আমরা একটু মানে আগাই, যে আমি এখন দেখতে চাচ্ছি যে এ সেকশনের স্টুডেন্টদের ইনফরমেশন। হ্যাঁ, আচ্ছা, এ সেকশনের স্টুডেন্টদের ইনফরমেশন দেখতে চাচ্ছি এটা। তাহলে আমার এখানে কি কি চেঞ্জেস করা লাগবে? ম্যাম এইজ হবে এখানে। কোথায় এইজ হবে? সরি ম্যাম, স্টুডেন্ট ডট সেকশন হবে, আর প্যারামিটার হবে হচ্ছে ইন্ট varchar, টাইপটা হবে varchar, আর সেকশনটার নাম দিতে হবে। হ্যাঁ, সো ইন আমি সেকশন ভ্যারিয়েবলের জন্য জাস্ট সেক দিলাম, এন্ড এটা varchar যদি হয়ে থাকে দেন varchar, যদি ক্যারেক্টার হয়ে থাকে দেন ক্যারেক্টার। আই এম নট শিওর এটা কি, যে কোনো একটা হোক, এখন সমস্যা নাই। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার স্টুডেন্ট ডট
সেকশন, কলামের নাম যা ছিল তাই, কলামের নামে কোনো চেঞ্জ হয় না, ইকুয়াল সেক। তার মানে সেক ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সমান যদি সেকশনের ভ্যালু হয় তাইলে ওই স্টুডেন্টদের ইনফরমেশন আমাকে শো করবে। তাহলে আমি যখন কল করব তখন আমি এখানে এ দিতে পারি যদি আমি এ সেকশনের স্টুডেন্টদের ইনফরমেশন দেখতে চাই, বি দিব যদি আমি বি সেকশনের স্টুডেন্টদের ইনফরমেশন দেখতে চাই, সি দিব যদি আমি সি সেকশনের স্টুডেন্টদের ইনফরমেশন দেখতে চাই। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ম্যাম সেকের এখানে অ্যাপোস্ট্রফি কমা হবে? এটা ম্যাম স্টুডেন্ট ডট সেকশন ইকুয়ালস টু সেক যেটা আছে সেখানে কি অ্যাপোস্ট্রফি কমা হবে? অ্যাপোস্ট্রফি কমা তো তাহলে ম্যাম ডাবল কোটেশন সিঙ্গেল দিলেন ডাবল কোট বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ ডাবল কোটেশন। জি জি ম্যাম, এটা কি হবে ম্যাম? হ্যাঁ এটাতে ডাবল কোটেশন তো হবে যেহেতু ওয়ার্কার। ওকে ম্যাম। সেক নিজেই ভ্যারিয়েবল না? হ্যাঁ ও আচ্ছা, এটা তো এমনি ওয়ার্কার হিসেবে যাচ্ছে, সো এখানে মেবি হবে বাট এখানে আর হবে না। জি ম্যাম, এটাই চিন্তা করছি। হুম আপনি যখন ভ্যালু পাস করবেন ভ্যারিয়েবলে তখন সেই ভ্যালুর মধ্যে আপনি ডাবল কোটেশন দিবেন, বাট এখানে আর দেওয়ার দরকার নেই। এখানে এটা একটা ভ্যারিয়েবলের নাম, সো এটার মধ্যে আর ডাবল কোটেশন হবে না। ম্যাম ইন আর আউট যদি এইটা দুইটা একটা ডিফারেন্ট উদাহরণ দিয়ে যদি বলতেন। যেমন এখানে হচ্ছে এ হচ্ছে ইন দিচ্ছি, আমরা আউটপুটও কিন্তু পাচ্ছি স্টুডেন্টদের নাম, মানে আউটপুট যে পাচ্ছি না এমন না, তাই নাকি? না 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 না, এখানে আউটপুট পাচ্ছেন না, এখানে ডিরেক্ট ও আপনাকে ডিসপ্লে করতেছে যেটা আমাদের কনসোলে ডিসপ্লে করে। আউটপুট অন্য এক ধরনের আছে, আমি আসতেছি, একটু ওয়েট করেন। আউটপুট যেটা হচ্ছে ডিরেক্ট এই মানে কি বলে এই প্রসিডিওর থেকেই কিছু একটা ক্যালকুলেশন করে বা কিছু একটা আপনাকে আউটপুট আকারে দিবে, সেটাকে আমরা আউটপুট বলতেছি বা আউট ভ্যারিয়েবল দিয়ে বের হবে। আমি আসতেছি। জি এখন সেম এইটার সাথে যদি আমি আরেকটা করতে চাইতাম যে একটা এন্ড থাকতো, এন্ড এজ ইজ গ্রেটার দেন 20, এই জিনিসটা যদি আমি করতে চাই তখন সেম ভাবে তখন আমরা দুইটা ইন টাইপের ভ্যারিয়েবল নিতাম। একটা হতে পারে ইন সেক ওয়ার্কার, আরেকটা হবে ইন এজ ইন্ট। তখন কন্ডিশনেও হবে equal sec and age, sorry, and student dot age is greater than age. কল করার সময় সেম ভাবে এখানে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে এ স্টুডেন্ট সরি সেকশনের জন্য, আর একটা হচ্ছে আপনার এজ, সো 20 বা 25 যেটা দিতে চান। সো এইভাবে হচ্ছে দুইটা ইন প্যারামিটার একসাথে কাজ করতেছে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ওকে গ্রেট। এবার আসেন আমরা একটা ইন একটা আউট দেখি। আমি এখন করতে চাচ্ছি যে এ সেকশনের স্টুডেন্টদের কাউন্ট কত বা এ সেকশনের কয়জন স্টুডেন্ট আছে এটা আমাকে ক্যালকুলেট করে দিবে একটা প্রসিডিওর। নট এ সেকশন, আমি যে সেকশন বলবো সেই সেকশনে কতজন স্টুডেন্ট আছে এই জিনিসটা আমাকে কাউন্ট করে দিবে। তাইলে আমার একটা নতুন প্রসিডিওর আমরা লিখতেছি যেটার নাম হচ্ছে কাউন্ট স্টুডেন্ট। তাইলে এটার মধ্যে আমার ইন প্যারামিটার হচ্ছে সেকশন, আর আউট প্যারামিটার হচ্ছে আউট প্যারামিটারের একটা নাম দেই রেজাল্ট, এন্ড এটার টাইপ কি হবে ইন্টিজার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে?
বা মানে রেজাল্টটা কি বের করব, আউটপুটটা কি হবে ম্যাম? আউটপুট হবে যে যেই সেকশনের নাম আমি বলবো সেই সেকশনে কতজন স্টুডেন্ট আছে সেটা আমাকে কাউন্ট করে রেজাল্টটা দিবে। ওকে, সো সিলেক্ট, আমি যদি কাউন্ট করতে চাই তাহলে আমি কি লিখবো? সিলেক্ট কাউন্ট স্টার বা কাউন্ট আইডি, স্টুডেন্ট আইডি যেটাই দেন দুটাই হবে, কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্ট where student dot section equal sec. ওকে, এটা গেল আমার প্রসিডিওর। এখানে কি মনে হচ্ছে যে মিসিং? ম্যাম কাউন্টের নাম দিতে হবে একটা। জি, কাউন্টের নাম, বা আমি যদি বলি যে দেখেন আমি এখানে আউট প্যারামিটার ঠিক করেছি, রেজাল্ট বা জাস্ট শর্ট ফর্ম RES নামে একটা ভ্যারিয়েবল আমি দিলাম যেটার মধ্যে আমার আউটপুট বা আমার রেজাল্টটা সেভ হবে, আমার ভ্যালুটা, এই কাউন্ট ভ্যালুটা সেভ হবে। কিন্তু আমি এই কাউন্টের সাথে এই রেজাল্টকে কি কোনোভাবে লিঙ্ক করছি? আমি কি বলছি যে কাউন্টের যে রেজাল্টটা হবে, সাপোজ আমি সেকশন যদি এ দেই তাহলে আমার এ সেকশনে 48 জন স্টুডেন্ট আছে, কাউন্টের ভ্যালু তাহলে আসবে 48। এই 48কে যে রেজাল্টের মধ্যে সেভ করতে হবে এটাকে আমি কোথাও বলছি? না ম্যাম। না, তাহলে আমার এই জিনিসটা বলতে হবে। তাহলে আমার এটা লেখার সিস্টেমটা হচ্ছে যে সিলেক্ট কাউন্ট স্টার ইনটু যে ভ্যারিয়েবলের নাম আপনি দিয়েছেন সেটা, সো আমি দিয়েছি RES, সো ইনটু RES, তার মানে এই কাউন্ট করে যে ভ্যালুটা আমি পাবো, এই কাউন্ট করে আমার যে ভ্যালুটা হলো সাপোজ 48, সেটাকে ও এই রেজাল্ট নামের ভ্যারিয়েবলের মধ্যে সেভ করবে। ওকে, গ্রেট। এখন আসেন যে আমি এটাকে এগেইন কল কিভাবে করব। সো কল করার সিস্টেমটা প্রথমটা সেম, যে কল করব প্রসিডিওরের নাম। আমার প্রসিডিওরের নাম এখন হচ্ছে কাউন্ট স্টুডেন্ট, সো আমি লিখব কল কাউন্ট স্টুডেন্ট। তারপর প্যারামিটার আছে আমার দুই টাইপের, একটা হচ্ছে ইন টাইপের প্যারামিটার যেটা হচ্ছে সেকশন, সো ইন টাইপের প্যারামিটারে যদি আমি এ সেকশন দেখতে চাই তাহলে আমি এ লিখব। আরেকটা আছে দেখেন আউট টাইপের প্যারামিটার যেটা হচ্ছে রেজাল্ট, সো এটাকে আমি জাস্ট এখানে ক্যাচ করব বা এটাকে আমি এখানে ব্যাক নিব। বাই দ্য ওয়ে এখানে আমার আরেকটা জিনিস ভুল হয়েছে, এখানে @ হবে। জি, @ কিছুটা পয়েন্টার টাইপেরই বলতে পারেন। @ দিয়ে আসলে আমরা যখন আপনি মাইস্কিউলে কোনো ভ্যালু ইনসার্ট করবেন, কোনো একটা ভ্যালু কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করবেন, এটা যদি ইউজার ইনপুট হোক বা আপনি নিজে ক্যালকুলেট করে কোনো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে হয় তখন আমরা @ ইউজ করি। সো এটা ওই ভ্যারিয়েবলের পয়েন্টার বলতে পারেন। ওকে, সো এটার মধ্যে আপনার এই রেজাল্ট নামের যে ভ্যারিয়েবল সেটা আমি এখানে আউটপুটটাকে এখানে ক্যাচ করলাম, এটা হচ্ছে আমার কল ফাংশন। এবার আমি যদি এই রেজাল্টটাকে শুধু দেখতে চাই তখন আমার আবার লিখতে হবে সিলেক্ট এটা। ম্যাম কল করলে দেখাবে না, মানে আমাদের আলাদাভাবে সিলেক্ট না? জি, সিলেক্ট করলেই শুধুমাত্র ও আপনাকে ডিসপ্লে করবে, কল করলে ও আপনাকে আউটপুটটা শো করবে না। কল করলে জাস্ট এই ফাংশনটাকে কল করবে এন্ড এই ভ্যারিয়েবলের মধ্যে রেজাল্টটা স্টোর হয়ে থেকে যাবে। যখন আপনি ওকে সিলেক্ট করবেন বা আপনি ওকে ডিসপ্লে করতে চাচ্ছেন তখনই শুধুমাত্র আপনাকে ওই ভ্যালুটা দেখাবে। মানে জাস্ট ফার্স্ট লাইনে হচ্ছে ইনপুটটা নিচ্ছে এ, মানে এই সেকশনটা, আর হচ্ছে সিলেক্ট করলে তখন আউটপুটটা দেখাচ্ছে। জি, দেখেন এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা?
মোরলেস এতটুকুই হচ্ছে আমাদের প্রসিডিওর, এর বাইরে আর কিছু নাই। এখন আমরা একটা কোয়েশ্চেন কালকের মতো একটু দেখতে পারি যে এর চেয়ে কঠিন কিছু আসে কিনা, বাট ওভারঅল কনসেপ্ট এটাই। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই, আই গেস। ওকে, ওকে দেখেনি যে 3 নাম্বার কোয়েশ্চেনে প্রসিডিউরের কথা বলা আছে। কনস্ট্রাক্ট, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি ম্যাম। ওকে, কনস্ট্রাক্ট আর স্টোর প্রসিডিউর নেম সিলেক্টেড প্রোডাক্ট। সো সিলেক্টেড প্রোডাক্ট নামে একটা প্রসিডিউর আপনাকে ক্রিয়েট করতে বলছে, দ্যাট একসেপ্টস 2 ইনপুট প্যারামিটারস হুইচ আর আ ক্যাটাগরি নেম। সো এই যে উপরে যে প্রোডাক্ট টেবিলটা দেয়া আছে সেখান থেকে ক্যাটাগরি নেম অ্যান্ড প্রাইসকে ইনপুট করবে, ইনপুট প্যারামিটার হিসেবে নিবে। ইট শুড ফেচ দ্য product ID, product name and price of the products that belongs to that specific category and have a price greater than or equal to that specific price. তার মানে ক্যাটাগরি নেম আর প্রাইস কি ইনপুট হিসেবে নিবে, ওই ক্যাটাগরির এবং ওই প্রাইজের চেয়ে ইকুয়াল অ্যান্ড বড় যত প্রোডাক্ট আছে তাদের প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম আর প্রাইস দেখাবে। খুবই ইজি কোয়েশ্চেন। এটা কি আমি সলভ করে দিব নাকি আপনারাই পারবেন? ম্যাম একটু হিন্ট দিলে ভালো হতো আর কি। গ্রেটার দেনটা যে হবে সেটা তো আমাদের প্যারামিটারে আমরা যে এইজটা মানে নেমটা আর হচ্ছে প্রাইসটা পাস করব সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, না এখানে তো জাস্ট শুধু প্রাইজের কন্ডিশন আর বাদ বাকি দুইটা জাস্ট শো করা। এক্স্যাক্টলি। তাও কেন মানুষের কাছে মনে হইতেছে যে একটু হিন্ট দিলে ভালো হয়, আমি মাঝে মাঝে স্পিচলেস হয়ে যায়। এটা জাস্ট ক্লাস না দেখে আমার রাগী চেহারাটা দেখতে পাইতেছে না। ওকে, প্রোডাক্ট একটা টেবিল আছে যেখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, প্রাইস এই জিনিসগুলো দেয়া আছে। আপনাকে বলেছে যে ইনপুট হিসেবে যাবে ক্যাটাগরি আর প্রাইস, এই দুইটা ইনপুট হিসেবে যাবে। ক্যাটাগরির সেম ক্যাটাগরিতে যারা আছে তারা, আর প্রাইজের যে প্রাইসটা ইনপুট হিসেবে নিচ্ছেন তার চেয়ে গ্রেটার দেন আর ইকুয়াল প্রাইজের যারা আছে তাদের আইডি, নেম আর প্রাইস এই তিনটা জিনিস শো করতে বলছে। ওকে, সো সিলেক্ট, সরি, create or replace প্রসিডিউরের নাম কি বলে দিছে জানি, সিলেক্টেড প্রোডাক্ট। সো ক্রিয়েট or replace প্রসিডিউর সিলেক্টেড প্রোডাক্ট হচ্ছে আমার প্রসিডিউরের নাম। সো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি আমার প্যারামিটার লিস্ট লিখবো। এখানে বলছে যে দুইটা প্যারামিটারই হচ্ছে ইনপুট প্যারামিটার। প্রথমটা হচ্ছে ইন ক্যাটাগরি, যেটা হচ্ছে ভার্কার, সাপোজ ভার্চার 10। আরেকটা হচ্ছে প্রাইস, সো এটাও ইনপুট। আমি জাস্ট শর্টকাট লিখতেছি, এটা ইন্টিজার আই গেস, as begin আর end। এটার মধ্যে কি করতে বলেছে যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম আর প্রাইস এই তিনটা জিনিস শো করতে বলছে। সো সিলেক্ট প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম আর প্রাইস এই তিনটা জিনিস শো করতে বলছে ফ্রম প্রোডাক্ট টেবিল where প্রোডাক্ট টেবিলের ক্যাটাগরি
ইকুয়াল ক্যাট মানে আমার এই ভ্যারিয়েবল এন্ড প্রোডাক্ট টেবিলের প্রাইস is greater than equal this price. ওকে, দেখেন একটু আগে আমি যেটা করাইছি এটা কি এটার চেয়ে খুব কঠিন কিছু ছিল? না ম্যাম। তাহলে একটু আগে যখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আপনারা পারবেন, দুই একজন তো বলতে পারেন যে জি ম্যাম পারবো, তাও বলেন আমার করে দিতে বা আপনাদের হেল্প করতে কোনো সমস্যা নাই, বাট অনেকক্ষণ বোঝানোর পর আপনারা যখন মানে এমন ভাবে একটা কিছুই অ্যান্সার করেন না, তখন মনে হয় যেন কিছুই বুঝাই নেই আমি এতক্ষণ, বা আমি বুঝাইতে পারি নাই হয়তো। ম্যাম যদি আমরা কয়েকজন বলি যে বুঝছি দেখাইতে হবে না ম্যাম, অনেকের তো সমস্যা থাকতে পারে, এর জন্য কিছু বলি নাই ম্যাম। খুবই ভালো কাজ করছেন। ওকে, সো আমরা যখন এটাকে কল করব তখন আমরা কি করি, কল সিলেক্টেড প্রোডাক্ট। সো আমার ইনপুট যে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে প্রাইস, এই দুইটা জিনিস দিয়ে আমি কল করব। সো ক্যাটাগরি, সাপোজ ক্যাটাগরির মধ্যে কি থাকে, সাপোজ ফুড ক্যাটাগরি, আর প্রাইস সাপোজ বললো যে 1200-র চেয়ে বেশি। সো এই দুইটা জিনিস দিয়ে আপনি কল করতে পারবেন। দেখেন ম্যাম, কোশ্চেনে কি অলওয়েজ ইনপুট আউটপুটটা কি উল্লেখ করা থাকবে না আমাদের বুঝে নিতে হবে? ইনপুট আউটপুট কোশ্চেনে উল্লেখ করাই থাকে। আরেকটা দেখি চলেন। ওকে, সো এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখেন এখানে একটা এমপ্লয়ি টেবিল দেয়া আছে, এমপ্লয়ি টেবিলের মধ্যে আছে এমপ্লয়ি আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, ঠিক আছে? এটা হচ্ছে একটা এমপ্লয়ি টেবিল। এবার কোয়েশ্চেনে বলছে কনস্ট্রাক্ট আর স্টোর প্রসিডিওর নেম গেট এমপ্লয়িজ বাই ডিপার্টমেন্ট। এই নামে একটা প্রসিডিওর ক্রিয়েট করতে বলছে দ্যাট একসেপ্টস আ ডিপার্টমেন্ট নেম অ্যাজ আ প্যারামিটার। সো প্যারামিটার হিসেবে একসেপ্ট করতেছে ডিপার্টমেন্ট নেমকে। যেহেতু একসেপ্ট করতেছে তার মানে এটা কি ইন প্যারামিটার, তাই না? আর আউটপুট বা ফেচ কি করবে, ইট শুড ফেচ এমপ্লয়ি আইডি, নেম এন্ড স্যালারি ফ্রম দ্যাট স্পেসিফাইড ডিপার্টমেন্ট। তার মানে যেই ডিপার্টমেন্টের নাম আপনি বলে দিবেন সেই ডিপার্টমেন্টের এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি, এই তিনটা জিনিস শো করতে বলছে। এটা খুব কঠিন কিছু না ম্যাম। ওকে, আই হোপ এটা পারবেন। সো আমরা তাইলে এটাতে না যাই। প্রসিডিওর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মানে এই দুইটা কোয়েশ্চেনই আমি দেখলাম যে খুবই ইজি, কোনো আউট প্যারামিটারও দেয় নাই। যদি আউট না দেয় তাহলে তো খুবই ভালো, খুবই ইজি। আর যদি আউট দেয় তাহলে আউট সহ দুই একটা প্র্যাকটিস করবেন। ম্যাম আউটপুট প্যারামিটার যদি দেয় তাহলে কি বলা থাকতে পারে? তখন বলেই দিবে যে একটা আউট প্যারামিটার বা এরকম একটা আউটপুট, একটা রেজাল্ট আপনি ক্যালকুলেট করে বের করবেন কোনো একটা কিছু থেকে। ওকে ম্যাম। নরমালি কি অ্যাগ্রিগেট ফাংশনে থাকে আউটে? হ্যাঁ, অ্যাগ্রিগেট ফাংশন ই থাকে ইউজুয়ালি, বা কোনো কিছু যোগ বিয়োগ করে দেখাইতে বলতে পারে ম্যাক্স। যেমন ধরেন যে এখানে বললো না যে প্রাইজের চেয়ে গ্রেটার দেন প্রাইস, এই টাইপের কিছু না বলে, আমি জানি না, আমার জাস্ট মাত্র মনে হলো যে এরকম কিছু হইতে পারে। যে ধরেন আপনাকে বললো যে প্রাইজের 5% আউটপুট আকারে দেখাইতে, যে ওই প্রাইজের 5% মনে করেন ভ্যাট বা ট্যাক্স, এই টাইপের কিছু হইতে পারে। বুঝতে পারছেন? মানে ইজি কিছুই থাকবে যদি আউটপুট কিছু থাকে। এখন পর্যন্ত তো আউটপুট দেয়ই নেই, ইজি কোশ্চেন করতে করতে আপনাদেরকে কিছুই দেয় না। ওকে, সো আমাদের মোটামুটি কোডের পার্টটা শেষ। ট্রিগার, ভিউ, স্টোর প্রসিডিওর, এই তিনটা পার্ট থেকে ইনশাল্লাহ 15 মার্কস পাবেন। একটু ভালো মতো অ্যান্সার করবেন, খুবই ইজি আমার মনে হয়। আপনারা মানে কুয়েরিতে এর চেয়ে আরো অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং এর জিনিসপত্র মানে আমার ল্যাবে করে আসছেন। সো এই জিনিসগুলো অনেক সিম্পল লাগার কথা।
ওকে, সো আমরা এখন জাস্ট আমাদের দুইটা থিওরি টপিক আছে, আমি একটু তাড়াতাড়ি থিওরি টপিকগুলো কভার করে যাই, কারণ থিওরি টপিকগুলো খুবই ছোট ছোট থিওরি টপিক। আমরা চাইলে নেক্সট একটা থিওরি ক্লাস আছে সেটাতেও করতে পারতাম, বাট আমার আর ধৈর্য কুলাইতেছে না সিলেবাস শেষ করার, সো আমি জাস্ট সিলেবাসটা একটু শেষ করে দিই, তাইলে একটু শান্তিতে আমরা বাকি ক্লাসগুলো এনজয় করতে পারবো। ওকে, নেক্সট আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ওকে, ডেটাবেস কি জিনিস, ডেটাবেস কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা আসলে মানে কোর্সের শেষ পর্যন্ত আস্তে আস্তে আপনারা বুঝেই গেছেন। এখন নতুন একটা টাইপ আপনারা জানতে পারতেছেন ডেটাবেসের, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, যেটা হচ্ছে ডেটাবেসকে সংরক্ষণ করার একটা টাইপ। ডেটাবেসকে আমরা বিভিন্ন ভাবে সংরক্ষণ করতে পারি, ডেটাবেসকে আমরা বিভিন্ন ভাবে স্টোর করতে পারি, তার মধ্যে একটা টাইপ হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। তাইলে কোয়েশ্চেন হতে পারে আপনাদের যে আর কি কি টাইপ আছে। সেন্ট্রালাইজড ডেটাবেস আছে একটা টাইপ, ডিসেন্ট্রালাইজড ডেটাবেস আছে আরেকটা টাইপ, দেন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আছে, ক্লায়েন্ট সার্ভার মডেল আছে। ম্যাম ক্লাউড ডেটাবেসটা কি এর মধ্যে? না, ক্লাউড টোটালি আলাদা, ক্লাউড একদম রিসেন্ট একটা টাইপ, বাট ক্লাউড একদম এর বাইরে, বাট এই টাইপের মধ্যেই পড়ে অফকোর্স। সো আমরা সবচেয়ে বেশি ইউজ করি যেটা, সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল। আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলাই এই মডেলেই চলে। তো এটার মধ্যে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্ট্রালাইজড ডিসেন্ট্রালাইজড দুই ধরনের ডেটাবেসই ইউজ করা হয়। ওকে, এখন আসেন একটা মিনিট গিভ মি আ মোমেন্ট। ওকে, আমরা ব্যাক করি। সো ক্লায়েন্ট সার্ভার মডেলে সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এই দুই ধরনের ডেটাবেসই এক এক জায়গায় এক এক রকম ভাবে ইউজ করা হয়। আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা কি জিনিস। সেন্ট্রালাইজড ডেটাবেস হচ্ছে এমন ডেটাবেস যেখানে একটা মানে যে কম্পিউটার বা যে মেশিন দিয়ে আপনি কাজ করতেছেন সেই মেশিনের একটা নিজস্ব স্টোরেজ ডিভাইস আছে যেটার মধ্যেই আপনার ডেটাবেসটা থাকবে। সো পুরোটা ডেটাবেস, যা ডেটাবেস নিয়ে আপনি কাজ করতেছেন সেই ডেটাবেসটা একটা নির্দিষ্ট মেশিনে থাকবে, অ্যান্ড সেই মেশিনের সাথে অ্যাটাচড যে একটা পিসি বা একটা প্রসেসিং ইউনিট, সেটা দিয়েই শুধুমাত্র আপনি ওই ডেটাবেসকে কন্ট্রোল করতে পারবেন, ওই ডেটাবেস নিয়ে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে সেন্ট্রালাইজড ডেটাবেস। এবার আসেন ডিসেন্ট্রালাইজড ডেটাবেস। ডিসেন্ট্রালাইজড ডেটাবেস বলতে বোঝায় যে ডেটাবেসটা বিভিন্ন জায়গায় লোকেটেড আছে, এন্ড প্রত্যেকটা জায়গায় মনে করেন একটা ডেটাবেস অনেকভাবে ডিভাইডেড আকারে অনেকগুলো জায়গায় লোকেটেড আছে, প্রত্যেকটার সাথে তার নিজস্ব প্রসেসিং ইউনিট আছে, এন্ড সেই প্রসেসিং ইউনিট দিয়ে আপনি সেই ডেটাবেসের উপরেই কাজ করতে পারতেছেন। সো এই প্রসেসিং ইউনিটটা তার নিজস্ব ডেটাবেসের উপর কাজ করবে, এই প্রসেসিং ইউনিট তার নিজস্ব ডেটাবেসের উপর কাজ করবে। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ডেটাবেস। এবার আসেন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কি। তাইলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হচ্ছে ডিসেন্ট্রালাইজড ডেটাবেসেরই একটা মানে ইমপ্রুভড ভার্সন, যেখানে প্রত্যেকটা মানে ডিফারেন্ট লোকেশনে লোকেটেড ডেটাবেসগুলা তাদের নিজস্ব প্রসেসিং ইউনিট দ্বারা তারা তাদের কাজ করতে পারবে, কিন্তু এই ডেটাবেসগুলো প্রত্যেকটা একটা কমন কি বলে কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। আমি একটু বেটার একটা ছবি আঁকার ট্রাই করি। সো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হচ্ছে একটা ডেটাবেস যেই ডেটাবেসটা বিভিন্ন জায়গায় লোকেটেড আছে। আমি অ্যাজ আ এক্সাম্পল বলতেছি, মানে কথার কথা এরকম কিন্তু হয় না, ঠিক আছে? মনে করেন আপনার একটা ডেটাবেসের মধ্যে 4টা টেবিল আছে, একটা স্টুডেন্ট টেবিল আছে, একটা কোর্স টেবিল আছে, একটা ফ্যাকাল্টি টেবিল আছে, আর কি টেবিল হয়,
আর একটা স্টাফ টেবিল আছে। এই 4টা টেবিল আছে একটা ডেটাবেজের আন্ডারেই। আপনি কি করতে চাচ্ছেন, এই 4টা টেবিলকে সাপোজ আপনি 4টা আলাদা আলাদা ডেটাবেজে আলাদা আলাদা লোকেশনে ওকে সেভ করে রাখতে চাচ্ছেন। সো এই টেবিল, এখানে সাপোজ আপনার স্টুডেন্ট টেবিল আছে, এখানে কোর্স টেবিল আছে, এখানে ফ্যাকাল্টি টেবিল আছে, এখানে আপনার স্টাফ টেবিল আছে। এখন প্রত্যেকটার সাথে তার নিজস্ব প্রসেসিং ইউনিট আছে বা প্রত্যেকটার নিজস্বভাবে তার কাজ করতে পারে, কিন্তু যেহেতু এরা 4জন আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউটেডলি লোকেটেড, এদের 4জনকে যাতে আপনি একসাথে অ্যাক্সেস করতে পারেন তাই এরা একটা কমন কমিউনিকেশন নেটওয়ার্ক, একটা সিএন, একটা কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে এই 4টা কানেক্টেড থাকবে। তার মানে আপনি চাইলে এই এই ডেটাবেজের সাথে যে প্রসেসিং ইউনিটটা আছে সেটা থেকে আপনি ওকেও অ্যাক্সেস করতে পারবেন, ওকেও অ্যাক্সেস করতে পারবেন, ওকেও অ্যাক্সেস করতে পারবেন, ওকেও অ্যাক্সেস করতে পারবেন। দিস ইজ দ্য ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম বা এমন একটা সিস্টেম সফটওয়্যার যে ডিফারেন্ট লোকেশনে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসকে একসাথে হ্যান্ডেল করবে, একসাথে কন্ট্রোল করবে, অ্যাক্সেস করবে ইন আ ওয়ে যাতে এখানের যে ইউজার আছে, যে ইউজারটা এই প্রসেসিং ইউনিট দিয়ে কাজ করতেছে, সে আসলে কখনোই জানতে পারবে না যে ফ্যাকাল্টি টেবিলটা তার কাছে নাই। সে এমনভাবে ফ্যাকাল্টি টেবিলকে অ্যাক্সেস করবে বা ফ্যাকাল্টি টেবিলের ডেটা নিয়ে সে কাজ করতে পারবে যাতে তার কাছে মনে হবে যে ফ্যাকাল্টি টেবিলের ভ্যালুগুলোও মনে হয় তার ডেটাবেজেই আছে বা তার মানে সার্ভারে, তার মেমোরিতেই আছে, তার ডিস্কেই আছে। বাট আসলে তার ডিস্কে জিনিসটা নাই, এটা অন্য একটা কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে অন্য জায়গায় লোকেটেড আছে, কিন্তু আমার নেটওয়ার্কের কারণে আমি ওই জিনিসটাকেও এমনভাবে অ্যাক্সেস করব যাতে পুরো সিস্টেমটা একটা সিস্টেম বা একটা মেশিন মনে হয়। আমি অনেক কথা বলে ফেলছি, বাট আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, গ্রেট। এবার আসেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু কথা বলি। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমের অ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক বড় বড় কোম্পানিতে আপনার একই মেশিনে বা একটা সার্ভারে, একটা ডিস্কে, একটা হার্ড ড্রাইভে সব ডেটা রাখা সম্ভব না। দ্যাটস ওয়াই আসলে এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেসটা আসছে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের সবচেয়ে মানে কমন, সবচেয়ে ফিমিলিয়ার এক্সাম্পল হচ্ছে আমাদের ব্যাংক সিস্টেমগুলো। সাপোজ আমার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে ধানমন্ডি ব্রাঞ্চে, কিন্তু আমি যদি মগবাজার ব্রাঞ্চেও টাকা জমা দিতে চাই, ওরা এমনভাবে আমার টাকা জমা নেয়, টাকা উইথড্র করে দেয় অ্যাজ ইফ আমার অ্যাকাউন্টটা ওদের এখানেই খোলা হয়েছে। কিন্তু আসলে আমার অ্যাকাউন্ট ডিটেলস বা হইতে পারে আমার অ্যাকাউন্টের সব ইনফরমেশন আছে কোথায়, ওদের ধানমন্ডি ব্রাঞ্চের যেই সার্ভার, ধানমন্ডি ব্রাঞ্চের যেই ওদের সিস্টেম, সেখানে আমার ইনফরমেশনগুলো আছে। কিন্তু যেহেতু এই পুরা যতগুলো ডিস্ট্রিবিউটেড, ওদের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের নিজস্ব ডেটাবেস একটা ডেটাবেসের মতো কাজ করে, তাই যে কোনো ব্রাঞ্চ থেকেই আসলে আমি যদি ঢাকার বাইরেও চলে যাই, সিলেটের একটা ব্রাঞ্চ থেকেও আমি মানে ডাচ বাংলা ব্যাংকের কোনো একটা কাজ করতে চাই, আমি এমনভাবে করতে পারবো মনে হয় যেন আমার সিলেটে অ্যাকাউন্ট। সো সব কিছুকেই তারা একটা ডেটাবেস আকারে ট্রিট করতেছে। ক্লিয়ার? আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে আমাদের যেগুলো টেক জায়ান্ট কোম্পানি, ফেসবুক, তারপর গুগল, এগুলোর কি ধরনের ডাটাবেস ইউজ করে? মানে এদের তো অনেক ডাটা হ্যান্ডেল করতে হয়। ওরা আগে এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেসেই ছিল, এখন তারা আস্তে আস্তে ক্লাউডে যেতে চাচ্ছে, বাট তারা নো এসকিউএল ইউজ করে, তারা ডিস্ট্রিবিউটেডও ইউজ করে না, তারা এখন ক্লাউডে চলে যাইতেছে ম্যাক্সিমাম। এতদিন পর্যন্ত তাদের অনেক অনেক সার্ভার ছিল। ম্যাক্সিমাম জায়ান্ট কোম্পানি ডিস্ট্রিবিউটেডই ইউজ করতো, বাট এখন সবাই শিফট করতেছে, কজ আর আসলে ফিজিক্যাল ডেটা স্টোর করা সম্ভব হচ্ছে না। ক্লাউডটা মেইনলি কাজ করে কিভাবে? এটা অনেক ডিপ একটা জিনিস, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করতে পারতেছি না, সাম আদার টাইম ইনশাআল্লাহ। মানে একটা লাইক দিলেও তারা সেই ডাটা তো স্টোর করতে হয়, কিংবা কমেন্ট করলে। এক্স্যাক্টলি এত ডাটা কেমন করে হ্যান্ডেল করে তারা? এটার জন্যই তো এখন ফিজিক্যাল এক্সিস্টেন্স অলমোস্ট অফই করে দিতেছে, মানে চেষ্টা করতেছে সবকিছুই ক্লাউডে নিয়ে যাইতে। আচ্ছা, আমরা এটাতে দেখি, দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আমি জাস্ট একবার একটু পড়ে যাচ্ছি। আর ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ইজ আ কালেকশন অফ মাল্টিপল লজিক্যালি ইন্টারকানেক্টেড ডেটাবেস, যেটা আমি বললাম যে একটা কম্পিউটার ডিস্ট্রিবিউটেড ওভার আ কম্পিউটার নেটওয়ার্ক। সো একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে
বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে ডিস্ট্রিবিউটেড আছে, কিন্তু তারা লজিক্যালি কানেক্টেড। এইরকম একটা সিস্টেমকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম। ওকে, দেখতে অনেকটা এরকম, ওরাও ব্যাংকের এক্সাম্পলই দিছে। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে অনেক বেনিফিটস আছে, অনেক কিছু আছে, যে দে আর কালেকশন অফ লজিক্যালি ইন্টারকানেক্টেড ডেটা আর ডিভাইডেড ইনটু স্মল ফ্রেগমেন্টস কি জিনিস সেটাতে আমি একটু পরে আসতেছি। ওকে, এই জিনিসগুলো একটু বাদ দিই। আচ্ছা, একটা ডিফারেন্স আছে সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের মধ্যে। সেন্ট্রালাইজড কি ছিল, যেটার মধ্যে আসলে সত্যি একটা মেশিনই আছে এন্ড সেই মেশিনেই সব ডেটা সেভ থাকে। এটা আর ডিস্ট্রিবিউটেড এর মধ্যে ডিফারেন্স কি এটা একটু দেখবেন। ওকে, তারপর যে জিনিসটা আছে, ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে হোমোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, একটা হচ্ছে হেটারোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। হোমোজেনিয়াস বলতে বোঝায় যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের মধ্যে তার সফটওয়্যার বা ডেটাবেসের যে স্কিমা, ডেটাবেসের যেই হার্ডওয়্যার, ডেটাবেসের যে সিস্টেম, যেই ডেটা মানে ডিবিএমএস সফটওয়্যার ইউজ করতেছে, তার সব কিছু সেম। তার মানে বিভিন্ন লোকেশনে, এই যে আমার এখানে 4টা লোকেশন আমি দেখাইলাম, সাপোজ এই 4টা লোকেশনের যতগুলা জায়গায় মানে আমার ডেটাবেসটা ডিস্ট্রিবিউটেড আকারে আছে, তার প্রত্যেকটা জায়গায় আমার ডেটাবেসের স্কিমা সেম, আমার ডেটাবেসের যে ডিবিএমএস সফটওয়্যার ইউজ করতেছি সেটা সেম, আমি যে হার্ডওয়্যার ইউজ করতেছি সেটা সেম, যে হার্ডওয়্যারের মধ্যে যে ওএস আছে সেটা সেম। এই টাইপের যদি হয়, সব যদি আইডেন্টিক্যাল বা সেম হয়, তখন আমরা এটাকে বলি হোমোজেনিয়াস। আর সেম যদি উল্টা হয়, যে আমার কোনো এখানে স্কিমা একরকম, এখানে স্কিমা আরেক রকম, এখানে আমি যে ওএস ইউজ করতেছি এখানে সেই ওএস ইউজ করতেছি না, এই টাইপের যদি হয়, তখন আমরা সেটাকে বলি হেটারোজেনিয়াস। অফকোর্স হোমোজেনিয়াস কম্পারেটিভলি মানে ইউজ করা ইজিয়ার ফ্রম হেটারোজেনিয়াস। হেটারোজেনিয়াসের মধ্যে অনেক কমপ্লেক্স অনেক কিছু আছে, দ্যাটস ওয়াই কম্পারেটিভলি হেটারোজেনিয়াস কমই ইউজ করা হয়, আমরা হোমোজেনিয়াসটাই বেশি ইউজ করি। ওকে, অ্যাডভান্টেজ, এবার আসেন ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের কি কি অ্যাডভান্টেজ আছে। লেস ডেঞ্জার অফ সিঙ্গেল পয়েন্ট ফেলিয়ার, মানে একটা সাইট বা একটা ব্রাঞ্চ বা একটা নোড কখনো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওয়ার্কলোডটা অন্য ওয়ার্ক স্টেশন হ্যান্ডেল করতে পারে। তারপর হচ্ছে the end user is able to access any available copy of data, মানে end user যে সে আসলে ডেটা তার যেখানেই লোকেটেড হোক, সে সেই ডেটাকে অ্যাক্সেস করতে পারতেছে ফ্রম যে কোনো লোকেশন। ইমপ্রুভড কমিউনিকেশন, রিডিউসড অপারেটিং কস্ট, ফাস্টার ডেটা অ্যাক্সেস, এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি বলি, নর্মাল সেন্ট্রালাইজড ডেটার চেয়ে কম্পারেটিভলি এটা কমপ্লেক্স। সিকিউরিটির একটু সমস্যা হতে পারে, যেহেতু এক এক জায়গায় আছে। অ্যান্ড স্টোরেজের একটু প্রবলেম হতে পারে, যেহেতু প্রত্যেকটা লোকেশনে আলাদা আলাদা স্টোরেজ ডিভাইস আমার লাগতেছে। দেন মাল্টিপল কপিজ যেহেতু আমার রাখা লাগবে, সেহেতু একটা ডেটা কনসিস্টেন্সিরও প্রবলেম হতে পারে। এরপর যে জিনিসটা আছে ফ্রেগমেন্টেশন, আসেন এটা আবার একটু বোঝানোর দরকার আছে, যে আমি যে ডেটাকে বলতেছি, যে ডেটাবেসকে আমি ডিস্ট্রিবিউটেড আকারে এই 4টা লোকেশনে সাপোজ আমি রাখছি। আমি আপনাদেরকে ইজি এক্সাম্পলের জন্য বুঝাইছিলাম যে আমি 4টা টেবিলকে 4 জায়গায় রাখছি, বাট অনেস্টলি এরকম জীবনেও হয় না, এটা জাস্ট একটা বোঝানোর জন্য এক্সাম্পল, ঠিক আছে? হয় কিভাবে, মানে ডিস্ট্রিবিউটটা যে আমি করতেছি একটা ডেটাবেসকে, যে সাপোজ আমার এখানে একটা ডেটাবেসের মধ্যে এই 4টা টেবিল আছে, এই 4টা টেবিলকে যে আমি বললাম যে 4টা লোকেশনে ডিস্ট্রিবিউট করব। সো আসলে ডিস্ট্রিবিউটটা কিভাবে হয়? আসলে ডিস্ট্রিবিউট হয় হচ্ছে বিভিন্ন ভাবে। একটা আছে রেপ্লিকেশন, 2 নাম্বার হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশনের মধ্যে 2টা টাইপ আছে, একটা হচ্ছে হরাইজন্টাল, আরেকটা আছে ভার্টিক্যাল। আরেকটা হতে পারে হাইব্রিড। ওকে, একটা একটা করে জিনিস দেখি। প্রথমে আসেন রেপ্লিকেশন। রেপ্লিকেশনের প্রসেসটা কি? আমি আমার ডেটাবেসকে বিভিন্ন ভাগ করে বা বিভিন্নভাবে ডিভাইড করব, অ্যান্ড যেখানে আমার দরকার সেখানে আমি একটা টেবিলের মাল্টিপল কপিও আমি মাল্টিপল জায়গায় সেভ করতে পারি। আচ্ছা সরি, আমি রেপ্লিকেশন বোঝানোর আগে একটু ফ্র্যাগমেন্টেশনটা বুঝায় আসি, ওয়েট। ওকে,
ফ্রেগমেন্টেশন বলতে বোঝায় যে কোনো একটা রিলেশন বা একটা টেবিল আপনার কাছে আছে, সাপোজ আর, সেই আর টেবিলকে আপনি অনেকগুলো সাব টেবিলে ভাঙতে পারেন, যেমন R1, R2, R3, এরকম মাল্টিপল সাব টেবিলে আপনি ভাঙবেন, কিন্তু এমন ভাবে ভাঙবেন যাতে এদেরকে কম্বাইন করলে আপনি আবার সেই আর টেবিলকে ফেরত পেতে পারেন বা রিকনস্ট্রাক্ট করতে পারেন। সেটাকে আমরা বলি ফ্রেগমেন্টেশন। আমি আবার বলতেছি, ফ্রেগমেন্টেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমি আমার একটা টেবিল, যে কোনো একটা টেবিল, সাপোজ আর একটা টেবিল, এই টেবিলকে আমি বিভিন্ন ভাগে ভাঙবো। যেমন এখানে আমি 3টা ভাগ দেখাইতে পারি, যে R1, R2, R3 আমি 3 ভাগে ভাঙলাম, বাট এমন ভাগে ভাঙবো যাতে আমি কখনো যদি আমি চাই তাহলে এই 3টা টেবিল থেকে আমি আর টেবিলকে আবার রিকনস্ট্রাক্ট করতে পারবো। তার মানে আমি কখনোই এমন ভাবে ভাঙবো না যাতে আমার কোনো ডেটা লস হয় বা কোনো একটা পোর্শন অফ টেবিলের কোনো একটা পোর্শনকে আমি মিস করে গেছি যেটা আমার কোনো জায়গায় নাই, কোনো সাব টেবিলেই নাই, এরকম যাতে না হয়। সো পুরো টেবিলটাকেই আমি এমনভাবে ডিস্ট্রিবিউট করব এই 3টা সাব টেবিলের মধ্যে, যাতে আমি চাইলে এই 3টা টেবিল, সাব টেবিল থেকে কখনো যখন ইচ্ছা তখন আবার এই আর টেবিলকে রিকনস্ট্রাক্ট করতে পারি। ফ্রেগমেন্টেশন কাকে বলে এটা বুঝতে পেরেছেন? ম্যাম আরেকবার বুঝতে পারিনি। ওকে, ফ্রেগমেন্টেশন হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমি যে কোনো একটা টেবিল, সাপোজ আর নামে একটা টেবিল আছে, বা আপনার ক্ষেত্রে স্টুডেন্ট টেবিল হইতে পারে, যে কোনো একটা টেবিলকে আমি যতগুলো ইচ্ছা ততগুলো সাব টেবিলে ভাঙতে পারবো। সাপোজ আমি 3টা সাব টেবিল করতেছি, R1, R2, R3, এমন ভাবে আমি ভাঙবো যাতে আমি যখন ইচ্ছা তখন এই 3টা টেবিলকে বা এই 3টা সাব টেবিলকে রিকনস্ট্রাক্ট করে বা জোড়া লাগায় আবার এই স্টুডেন্ট টেবিলটা বা আর টেবিলটাকে ফেরত পাইতে পারি। এখন বুঝতে পেরেছেন? ওকে, এবার আসেন যে ফ্রেগমেন্টেশনের বললাম যে 2টা টাইপ আছে, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল ফ্রেগমেন্টেশনটা কি জিনিস? ওকে, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশনে কি হয়, আমি ডিফারেন্ট টাইপের কন্ডিশন সিলেকশনের, মানে সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্ট টাইপের কন্ডিশন ইউজ করে এই ফ্রেগমেন্টেশনটা করে থাকি। ফর এক্সাম্পল, আপনার কাছে একটা স্টুডেন্ট টেবিল আছে, যেখানে সাপোজ স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, সেকশন, আর স্টুডেন্ট কোন ক্যাম্পাসে পড়ে। সাপোজ আপনার ভার্সিটির 2টা-3টা ক্যাম্পাস আছে, সো স্টুডেন্ট কোন ক্যাম্পাসে পড়ে সেটার ইনফরমেশন আছে। তাহলে আমি যদি চাই তাহলে আমি হরাইজন্টাল ফ্রেগমেন্টেশনের মাধ্যমে আশুলিয়া ক্যাম্পাসে যারা পড়ে তাদেরকে একটা ফ্রেগমেন্ট করতে পারি, ফ্রেগমেন্ট এ। ধানমন্ডি ক্যাম্পাসে যারা পড়ে তাদেরকে একটা ফ্রেগমেন্ট করতে পারি, ফ্রেগমেন্ট বি। তাহলে আমার স্টুডেন্ট টেবিলটার এখন 2টা ফ্রেগমেন্ট হয়ে গেছে। এ ফ্রেগমেন্টে আছে আশুলিয়াতে যত স্টুডেন্ট আছে তাদের ইনফরমেশন, বি ফ্রেগমেন্টে আছে ধানমন্ডিতে যেসব স্টুডেন্ট আছে তাদের ইনফরমেশন। তাহলে আমার স্টুডেন্ট টেবিলটাকে আমি কিভাবে ভাগ করলাম? হরাইজন্টালি 2টা ভাগে ভাগ করলাম, যেখানে আমার এ ফ্রেগমেন্টে বা এ ভাগে আছে সব আশুলিয়ার স্টুডেন্টদের ইনফরমেশন, বি ভাগে আছে সব ধানমন্ডির স্টুডেন্টদের ইনফরমেশন। তাইলে আমার যদি 2টা লোকেশনে আমার 2টা ডেটাবেস থাকে, সাপোজ একটা ধানমন্ডিতে আমার একটা ডেটাবেস আছে, আমার আশুলিয়াতে আরেকটা ডেটাবেস আছে, যদিও 2টা ইন্টার কানেক্টেড। এখন আমি ধানমন্ডিতে কোন ফ্রেগমেন্টটাকে রাখবো? বি ম্যাম, বি ফ্রেগমেন্টকে রাখবো। আর আশুলিয়াতে রাখবো এ ফ্রেগমেন্টকে, কারণ সচরাচর আমার কাছে আশুলিয়ার স্টুডেন্টরাই আসবে কোয়েরি করতে, মানে আশুলিয়াতে, এন্ড ধানমন্ডির স্টুডেন্টরা আসবে ধানমন্ডিতে আমার কাছে কোয়েরি করতে। সো আমার মেইনলি ধানমন্ডিতে আমার দরকার বি ফ্রেগমেন্টকে, আশুলিয়াতে দরকার এ ফ্রেগমেন্টকে। বাট তারপরেও যদি কখনো কোনো আশুলিয়ার স্টুডেন্ট ধানমন্ডিতে যে কোনো কোয়েরি করে, তাইলেও তো আমি অ্যান্সার করতে পারবো, যেহেতু আমার এই 2টার মধ্যে কানেকশন আছে। সো টেবিলকে কিভাবে ফ্রেগমেন্ট আকারে ভাঙা হয় এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। সো এটা হচ্ছে একটা হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন। সেম ভাবে ভার্টিক্যাল ফ্রেগমেন্টেশন আছে। ভার্টিক্যাল ফ্রেগমেন্টেশনে আমরা একটা টেবিলের কে ভার্টিক্যালি ভাঙি, যেখানে হয়তো আমার স্টুডেন্টের আইডি, নেম, এই 2টা জিনিসকে আমি একসাথে রাখবো, আবার আইডি আর সেকশন
ক্যাম্পাস, এই তিনটা জিনিসকে আমি আরেকটা জায়গায় রাখতে পারি। সেখানে ধরেন আমার আইডি আর নেম, এটা একটা ফ্রেগমেন্ট সি, দেন আইডি, সেকশন আর ক্যাম্পাস, এই তিনটা জিনিস আমার আরেকটা ফ্রেগমেন্ট ডি। তখন আসলে আপনি ভার্টিক্যাল ফ্রেগমেন্ট করলে আপনি সি কে এখানে রাখবেন না ডি কে এখানে রাখবেন, এটা আসলেই কোনো ম্যাটার করতেছে না, যেহেতু আপনার দুইটা জিনিসই রাখতে হবে, মানে দুইটা জিনিসই লাগতে পারে। সো আপনার সি তে মানে এখানে সি রাখেন আর ডি রাখেন, যেটাই রাখেন আপনার দুইটা জিনিসই যে কোনো টাইমেই লাগতে পারে। ম্যাম এইখানে প্রাইমারি কিও আলাদা হয়ে যাচ্ছে না তাহলে? তো এখানে মানে না, আমি প্রাইমারি কিকে রাখছি, দেখেন এখানেও আমি সি তেও আমি আইডি আর নেম রাখছি, আবার ডি তে গিয়েও আইডি, সেকশন আর ক্যাম্পাস, এই তিনটা জিনিস রাখছি। প্রাইমারি কিকে আমি আলাদা করি লক্ষ্য করছিলাম না। ওকে ওকে, সো এটা গেল ভার্টিক্যাল ফ্রেগমেন্টেশন। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে হাইব্রিড ফ্রেগমেন্টেশন। হাইব্রিড ফ্রেগমেন্টেশনে বেসিক্যালি দুইটাই কম্বাইন্ড হতে পারে, যে আপনি প্রথমে হরাইজেন্টাল করেছেন তারপর ভার্টিক্যাল করে ফ্রেগমেন্ট করছেন, এটা হতে পারে, অথবা প্রথমে ভার্টিক্যাল করছেন তারপর হরাইজেন্টাল করছেন, মানে দুইটাকেই মিক্সড করে আপনি ফ্রেগমেন্ট করে করে মানে আরো ছোট ছোট ভাগ করে বিভিন্ন সার্ভারে বিভিন্ন লোকেশনে আপনি আপনার ডেটাকে সেভ করতে পারেন। ওকে, এই পর্যন্ত বোঝেন নাই কেউ আছেন? ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, লাস্ট একটা জিনিস আছে যেটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশনে কি করা হয়, যেহেতু দুইটা আলাদা আলাদা লোকেশনে আমি আমার ডেটাবেসকে রেখে দিছি বা আমি আমার সার্ভারকে রাখতেছি, সো আমার যে কোনো সময় যে কোনো মানে ডেটার দরকার হইতে পারে। সেটা আসলে আমি দেখতে দেখতে বুঝবো যে আমার কোন জায়গায় কোন ডেটার বেশি দরকার হচ্ছে। তখন আমি এমনভাবে ভেবে চিন্তে জিনিসগুলোকে সেট করব যাতে আমি এমনভাবে আসলে আমি আমার ডেটাটাকে ফ্রেগমেন্ট করব বা এমনভাবে আমি আমার ডেটাটাকে রাখবো ওই লোকেশনে যাতে আমি আমার ম্যাক্সিমাম কোয়েরির সলিউশন আমি আমার লোকাল ডেটাবেস থেকেই দিতে পারি, আমার যাতে আসলিয়া ডেটাবেসে রিকোয়েস্ট না করা লাগে। বাট করলেও সমস্যা নাই, বাট মানে যতটা আমি অপটিমাইজড করতে পারবো, যত আমি কস্ট কমাইতে পারবো, ততই তো আমার ভালো। তো সেই ক্ষেত্রে সেটার জন্য আমাদের কখনো কখনো কি করা লাগতে পারে, যে আমি যদি দেখি যে ধানমন্ডিতে আসলে আসলিয়ার স্টুডেন্টরাও প্রায় যায়, তখন আমি কি করতে পারি, আমি চাইলে এ যে ফ্রেগমেন্টটা ছিল তার একটা কপি আমি এখানেও রাখতে পারি। তাহলে আমার এখানে বি ফ্রেগমেন্ট থাকবে প্লাস এ ফ্রেগমেন্টের একটা কপিও আমার এখানে থাকবে। এই জিনিসটাকে আমরা বলি রেপ্লিকেশন। তার মানে একটা এন্টায়ার টেবিল আর একটা এন্টায়ার টেবিল, অথবা আর টেবিলের যে সাব টেবিলগুলো ছিল R1, R2, R3, সেই তিনটা সাব টেবিলের যে কোনোটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চাইলে রেপ্লিকেট করে মাল্টিপল লোকেশনে রাখতে পারেন। মনে করেন R1 কে আপনি দেখলেন যে এটা তেমন একটা ইউজ হচ্ছে না এটা ডেটাগুলা, সো আপনি এটা একটা জায়গায় একটা লোকেশনেই রাখলেন। R2 কে দেখলেন যে R2 এর ডেটাটা আসলে R1 থেকেও অ্যাক্সেস হয়, R3 এর যে লোকেশন সেখান থেকেও অ্যাক্সেস হয়, তো আপনি চাইলে R2 কে এই লোকেশনে মানে 1 নাম্বার লোকেশনে যেখানে R1 আছে সেখানেও R2 এর একটা কপি রাখতে পারেন। 3 নাম্বার লোকেশন যেখানে R3 আছে সেখানেও R2 এর একটা কপি রেখে দিতে পারেন। R3 কে দেখলেন যে R1 বা 1 নাম্বার লোকেশন যেটা সেখান থেকে R3 এর রিকোয়েস্ট আসে প্রায়, তো আপনি চাইলে R3 এর একটা কপি আপনি এখানেও রাখতে পারেন। কিন্তু সাপোজ 2 নাম্বার যে লোকেশন সেখানে R3 থেকে তেমন একটা আসে না, তো আপনি সেখানে রাখলেন না। এইরকম ভাবে মানে ডেটাকে ভাগ করাকে আমরা বলি রেপ্লিকেশন। যে কখনো যদি আপনার দরকার হয় তাহলে আপনি পুরো একটা টেবিলকে অথবা টেবিলের যে কোনো নির্দিষ্ট একটা দুইটা অংশকে রেপ্লিকেট করে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে রাখতে পারেন। এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, সো ডেটা ফ্রেগমেন্টেশন গেল, রেপ্লিকেশন গেল, অ্যান্ড ডিস্ট্রিবিউশন ট্রানজাকশন ডান। সো আমাদের ডিস্ট্রিবিউটেড ডেটাবেস মোটামুটি শেষ। এবার লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে NoSQL। ওকে, কোনটা বেশি ডিস্ট্রিবিউট করা হয়? মানে আমরা তো এই প্রত্যেকটা প্রসেসই দেখলাম। ওকে, সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউট করা হয় হরাইজন্টাল, হাইব্রিড এন্ড রেপ্লিকেশন। ওকে, ম্যাক্সিমাম টাইমে হরাইজন্টালি করা হয়, বাট রেপ্লিকেশন থাকে মোস্ট অফ দ্য জায়গায়। রেপ্লিকেশন কিছু না কিছু মানে খুব ছোট একটা পার্ট হইলেও দেখা যায় যে রেপ্লিকেটেড হয়।
মানে ওটা প্রয়োজন অনুসারে দেখা যায় শুরুতে আসলে কেউ রেপ্লিকেটেড করে না, শুরুতে মানে হরাইজন্টাল ফ্রেগমেন্ট করেই বিভিন্ন লোকেশনে আমি আমার ডেটাবেসটা সেভ রাখলাম। 1-2-6 মাস পরে আমি যখন দেখতেছি যে আচ্ছা ওই ব্রাঞ্চ থেকেও আমার এই ব্রাঞ্চে অনেক বেশি রিকোয়েস্ট আসতেছে, তার মানে কি আমার এই ব্রাঞ্চের যে ডেটাগুলো আছে সেখানে ওই ব্রাঞ্চ থেকে এটার একটা নিড আছে, তখন আমি এই ব্রাঞ্চের ডেটার যতটুকু নিড আছে সেটাকে একটা রেপ্লিকেট করে আমি ওই ব্রাঞ্চে রাখতে পারি বা রাখা হয়। জি, এটা হচ্ছে নিড ওয়াইজ আসলে আস্তে আস্তে মডিফিকেশন করা হয়। ওকে, এরপর হচ্ছে NoSQL। এগুলো থেকে বেসিক্যালি একদম পিওর থিওরি আসবে আর কিছুই না, হালকা একটু বোঝার ব্যাপার থাকতে পারে, বাট মানে খুব ক্রিটিক্যাল কোনো কোয়েশ্চেন আসবে না, ডিরেক্টলি আসতে পারে যে আপনার সাপোজ কি জানি ছিল সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউটেড ডিফারেন্স কি, তারপর ফ্রেগমেন্টেশনের টাইপগুলো কি কি, এই তো কোয়েশ্চেন আছে। রেপ্লিকেশন কি, একটু দেখে আসি দাঁড়ান কোয়েশ্চেনটা, আমিও আমার মনে হয় না এর বাইরে আমি কোনো কোয়েশ্চেন দেখছি, তাও লেট মি চেক। Demonstrate how distributed database system ensure data availability compared to centralized DBMS, মানে centralized database management system এর সাথে আপনাকে distributed database এর data availability দিক থেকে কি ডিফারেন্স আছে সেটা বুঝাইতে বলছে। and discuss how access control mechanism like role based, আচ্ছা এটা হচ্ছে পরেরটাতে চলে গেছে, মানে সরি অন্য টপিকে চলে গেছে। রোল বেসড এনক্রিপশন, এটা হচ্ছে আপনারা ডেটা সিকিউরিটিতে পড়ার কথা, ডেটাবেস সিকিউরিটি। কেউ কি পড়ছেন? না ম্যাম, এখনো তো পড়া হয় নাই। খুবই চমৎকার, কবে পড়বেন? পরীক্ষার আগের দিন। বড় বড় স্লাইড কিন্তু আমি বলে দিলাম, পরীক্ষার আগের দিন শেষ হবে কিনা এটার কোনো গ্যারান্টি আমি নিতেছি না। ওকে, এরপর লাস্ট আমাদের যে স্লাইডটা বাকি আছে সেটা হচ্ছে NoSQL। NoSQL থেকে আসলে স্লাইডটা এত ছোট মনে হয়, 6-7 পেজের স্লাইড আমার যতটুকু মনে আছে। এটা থেকে আসলে তেমন কিছু বলারও নাই, তেমন কিছু পড়ারও নাই, আর এটা থেকে আপনাদের এত মানে প্রেশার নেওয়ারও কিছু নাই। 5 মার্কসের একটা থিওরি কোয়েশ্চেন আসতে পারে ম্যাক্স, বা 3-4 মার্কসের। জানার যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে NoSQL কি জিনিস। NoSQL এর এক্সাক্ট কোনো সংজ্ঞা নাই, বাট খুব স্পেসিফিক মানে খুব ইজিলি যদি আমি বলতে চাই, এটা বোঝায় হচ্ছে নট অনলি SQL, তার মানে শুধু SQL দিয়ে আপনি ডেটাকে অর্গানাইজ করা যায় বা ডেটাকে অ্যাক্সেস করা যায়, এই জিনিসটা থেকে বের করার জন্যই আসলে NoSQLটা আসছে, যেখানে যারা প্রুফ করে দিছে যে আসলে টেবিলে বা স্ট্রাকচার্ড ওয়েতে ডেটা রাখার চেয়ে আনস্ট্রাকচার্ড বা সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড মানে টেবিলে রাখবেন না, সেমি স্ট্রাকচার্ড মানে টেবিল হালকা টেবিলে রাখবেন বাট পুরাটা আসলে টেবিল আকারে থাকবে না, কোনো ফিক্সড স্ট্রাকচার থাকবে না, এইভাবে ডেটা রাখাটা মানে বেশি ভালো। স্ট্রাকচার্ডলি ডেটা সেভ করার চেয়ে আনস্ট্রাকচার্ড বা সেমি স্ট্রাকচার্ড ভাবে ডেটা সেভ করা বেটার, উইচ ইজ ট্রু। এবার আসেন কেন, আপনি যখন স্ট্রাকচার্ড ভাবে আমরা যে ডেটাবেস এতদিন শিখে আসছি সেখানে আমরা কি করি, একটা টেবিল ডিফাইন করি, তাই না? আমাদের অনেকগুলো টেবিল থাকে, যেমন ধরেন আমার স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্টের সাথে কোর্স টেবিল আছে, কোর্সের সাথে ফ্যাকাল্টি টেবিল আছে। তাহলে এখানে সাপোজ আমার 3টা টেবিল, এই 3টা টেবিলের প্রত্যেকটা টেবিলের একটার সাথে আরেকটা টেবিলের একটা রিলেশন আছে। তাহলে স্টুডেন্ট আর কোর্সের মধ্যে নিজস্ব একটা রিলেশন আছে, কোর্সের সাথে ফ্যাকাল্টির একটা রিলেশন আছে। সো এইভাবে আমার টেবিলগুলোর মধ্যে যতগুলো স্ট্রাকচার আছে তাদের নিজেদের একটা রিলেশন সহ আমি একটা স্কিমা শুরুতেই বানাই ফেলি। যে স্কিমার মধ্যে নতুন টেবিল অ্যাড করা ইজ ডিফিকাল্ট, তার মানে আমি নতুন যদি একটা টেবিল অ্যাড করতে চাই, সাপোজ কি টেবিল অ্যাড করব, সাপোজ স্টাফের একটা টেবিল অ্যাড করতে চাই, তাহলে আমার টেবিলটা এমন ভাবে, আসলে আমি তো ডেটাবেজে কোনো মানে নন রিলেটেড কোনো ডেটা তো আমি আমার ডেটাবেজে রাখতে পারবো না। সো আমার স্টাফ টেবিলকে যদি আমার এই ডেটাবেজে আনতে হয় তাহলে অফকোর্স এই স্টাফ টেবিলের সাথে কারো না কারো রিলেশন থাকতে হবে। যদি রিলেশন না থাকে তাহলে আমি স্টাফ টেবিলটা বেসিক্যালি এখানে থাকার যোগ্য না। তাহলে আমি যদি নতুন একটা টেবিলকে আনতে চাই তার মানে আমার কি ওই টেবিলের সাথে একটা নতুন রিলেশনও আমার ক্রিয়েট করতে হবে, হুইচ ইজ ক্রিটিক্যাল। এমন কোনো টেবিল থাকতেই পারে যেই টেবিলটার আসলে কোনোটার সাথে কোনো রিলেশন নাই। সেক্ষেত্রে কি বোঝায় যে আমি
নতুন টেবিল অ্যাড করা, আমি মন মতো আরো 3-4টা টেবিল অ্যাড করব, এই জিনিসটা আসলে কমপ্লিকেটেড, এই জিনিসটা ইজি না। সেই ক্ষেত্রে কি হয়, স্ট্রাকচার্ড টেবিল যেটা বা স্ট্রাকচার্ড ডেটাবেস সিস্টেম যেটা নিয়ে আমরা কাজ করি, রিলেশনাল ডেটাবেস সিস্টেম, সেখানে কি হয় ভার্টিক্যালি ডেটা বাড়তে থাকে। মানে আমার স্টুডেন্ট টেবিল আস্তে আস্তে বড় হবে, কোর্স টেবিল আস্তে আস্তে বড় হবে, ফ্যাকাল্টি টেবিল আস্তে আস্তে বড় হবে, কিন্তু হরাইজেন্টাল এক্সপেনশনটা আর হবে না। মনে করেন আমার শুরুতে 3টা টেবিল ছিল আর 2টা রিলেশন ছিল, এর চেয়ে বড় এটা আর হইতে পারে না। ম্যাক্সিমাম 1-2টাই অ্যাড হইতে পারে, তার চেয়ে বেশি আসলে আপনি যত চাবেন তত টেবিল অ্যাড করবেন, এই জিনিসটা আসলে হয়ে ওঠে না। কারণ স্কিমাটা আমার ফিক্স থাকে, আমি স্কিমাতে চেঞ্জ করা আমার জন্য একটা ঝামেলার বিষয়। তারপর আসলে ওরা নিয়ে আসলো যে এটা যদি আমরা না করে একটা আনস্ট্রাকচার্ড বা সেমি স্ট্রাকচার্ড একটা ডেটাবেস বানাতে পারি, তাহলে আমরা যত ইচ্ছা তত হরাইজেন্টাল এক্সপেনশনও করতে পারবো। ভার্টিক্যাল এক্সপেনশন তো করতেই পারি আমরা চাইলে, নতুন ডেটা তো অ্যাড করতেই পারি, বাট আমরা হরাইজেন্টাল এক্সপেনশনও তখন করতে পারবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডেটাবেসে আসলে আমরা এরকম স্কিমা, শুরুতেই কোনো স্কিমা ফিক্সড করব না, আর আমাদের যেই টেবিলই থাকবে সেই টেবিলটা একটা নির্দিষ্ট ফরম্যাটে থাকবে। অনেকগুলো ফরম্যাট আছে, তার মধ্যে একটা ফরম্যাট হচ্ছে কি ভ্যালু ফরম্যাট। এই ফরম্যাটে কি হয়, আপনার যে ডেটাবেস থাকবে সেই ডেটাবেসের মধ্যে টেবিলের দুইটা ভ্যালু থাকবে, কি বলে এটাকে, কলাম, 2টা কলাম থাকবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। তার মানে কি এর মধ্যে একটা প্রাইমারি কি অ্যাট্রিবিউট, যেটার মধ্যে আপনার নির্দিষ্ট একটা আইডেন্টিটি নাম্বার থাকবে, যেটা অফকোর্স ইউনিক, সাপোজ 101573, এটা হচ্ছে আপনার কি। এবার আসেন ভ্যালু। ভ্যালুর মধ্যে বেসিকলি আমরা আমাদের টেবিলে, স্টুডেন্ট টেবিলে ধরেন আপনার এরকম 4টা কলাম ছিল, আইডি, নেম, সেকশন, ক্যাম্পাস, এই 4টা কলামকেই আমি এই একটা ভ্যালুর মধ্যে রাখবো, যেটা একটা জেসন ফাইল হিসেবে থাকবে। সো আমার নেম, স্টুডেন্টের নাম, সেকশন, ক্যাম্পাস, এই সব কিছু আমার একটা ভ্যালুর আন্ডারেই থাকতেছে, একটা অ্যাট্রিবিউট হিসেবে। এখন কারোর যদি সাপোজ ক্যাম্পাসের ইনফরমেশন না থাকে, তাহলে তার এখানে ক্যাম্পাস থাকবে না, তার ক্ষেত্রে এই 2টা ভ্যালুই তার থাকবে। এই জিনিসটা মানে চেঞ্জেবল। আমাদের ক্ষেত্রে স্কিমাটা যেরকম ফিক্স, যে আমি যতগুলো টেবিল বলছি, যতগুলো রিলেশন বলছি, এই টেবিলের সাথে ওই টেবিলের রিলেশন আছে, এই টেবিলে এতগুলো কলাম আছে, প্রত্যেকটা কলামে ভ্যালু থাকতে হবে, এইরকম কোনো রেস্ট্রিকশন এই ফরম্যাটে নাই। এখন কি বুঝতে পেরেছেন? ম্যাম কানেকশনগুলো ঠিক রাখে কিভাবে তাহলে? ওকে, কানেকশনের ক্ষেত্রে আমরা আরো কিছু ফরম্যাট আছে, সেগুলো ইউজ করি। ওকে, নো এসকিউএল এর স্লাইডটাতে আসি। নো এসকিউএল এর এখানে কিছু প্রিভিয়াস যে ডেটাবেস সিস্টেম, সেটার কিছু লিমিটেশন অ্যাডভান্টেজ আছে। ওকে, মোটিভেশন, যে নো এসকিউএল আমাদের কেন দরকার, যে স্কেলেবিলিটি বেশি, মানে আপনি যত চান তত নতুন ডেটা অ্যাড করতে পারতেছেন, নতুন টেবিল অ্যাড করতে পারতেছেন, ফ্লেক্সিবিলিটি আছে, যেটা আমি মাত্র দেখাইলাম, যে আপনার ভ্যালু স্কেল ইন হচ্ছে, মানে আপনার ভ্যালু রোজ বাড়তেছে, বাট আপনি চাইলেই টেবিল বাড়াতে পারতেছেন না। ওকে, লিমিটেশন, যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কি কি লিমিটেশন ছিল, হোয়াট ইজ নো এসকিউএল, অ্যাডভান্টেজেস অফ নো এসকিউএল, নো এসকিউএল এর কি কি অ্যাডভান্টেজ আছে। ওকে, আমরা রিলেশনাল ডেটাবেস সিস্টেমের ক্ষেত্রে অ্যাসিড প্রপার্টি পড়েছিলাম না, সেম এখানে আছে একটা ক্যাপ থিওরাম। এই ক্যাপ থিওরামটাই হচ্ছে আমার নো এসকিউএল পালন করে বা মেনে চলে। ক্যাপ থিওরামের মধ্যে আছে কি, কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি আর পার্শিয়াল টলারেন্স। কনসিস্টেন্সি বলতে বোঝায় ক্লায়েন্ট শুড রিড দ্য সেম ডেটা, মানে ক্লায়েন্ট যেখান থেকেই ডেটাটা রিকোয়েস্ট করুক সে সবসময় সেম ডেটাই পাবে। অ্যাভেলেবিলিটি, ডেটা উইল বি অ্যাভেলেবল টু এনি টাইম ফ্রম এনি লোকেশন, যে কোনো জায়গা থেকে আপনি যদি ডেটাকে রিকোয়েস্ট করেন আপনি ডেটা পাবেন। পার্শিয়াল টলারেন্স, ডেটা টু বি পার্টিশনড অ্যাক্রস নেটওয়ার্ক সেগমেন্টস ডিউ টু নেটওয়ার্ক ফেলিয়ার্স, তার মানে নেটওয়ার্ক যদি ফেলও করে, যেহেতু ডিফারেন্ট জায়গায় আপনার ডেটাটা লোকেটেড আছে, সো আপনি অন্য জায়গা থেকে হলেও ডেটা পাবেন। ওকে,
যেটা বলতেছিলাম যে নো এসকিউএল এর এই 4টা টাইপ আছে, ভ্যালু কি ভ্যালু পেয়ার বেসড যেটা আমি মাত্র বলে ফেললাম, এরপর কলাম বেসড আছে, ডকুমেন্ট বেসড আছে, গ্রাফ বেসড আছে। জয় যেটা জিজ্ঞেস করছিলেন যে রিলেশনের ক্ষেত্রে আমরা কি করব, সেই রিলেশনের ক্ষেত্রে ভ্যালুগুলো আমরা আসলে গ্রাফ বেসড দিয়ে কাজ করি, বাট আপনি চাইলে ভ্যালু কি পেয়ারের মধ্যেও সেম কাজটা করতে পারেন। কি পেয়ারের মধ্যে যদি আপনি কাজটা করতে চান তাহলে ওই যে আপনি যেই টেবিল ধরেন আপনার স্টুডেন্ট টেবিলের সাথে কোর্সের ইনফরমেশন রাখতে চান, যে যতগুলো কোর্স নিচ্ছে সেগুলো সবই আপনি ভ্যালুর মধ্যেই আনতে পারবেন। ওকে, সো এই 4টা টাইপের ভ্যালু আছে, এই 4টা একটু জাস্ট ডেফিনেশন পড়বেন, এছাড়া আসলে আর কিছু নাই। এখানে চ্যালেঞ্জেস বা ইসে আছে যে কি কি লিমিটেশন আছে। সিকিউরিটির একটু প্রবলেম হয়, ট্রানজাকশন প্রসেসিং, কিউরি প্রসেসিং এ একটু প্রবলেম হতে পারে, বাট এখন অনেস্টলি নোএসকিউএলই সব জায়গায় ইউজ হচ্ছে। আমি নোএসকিউএল এর কোয়েশ্চেনও দেখলাম তেমন কিছুই আসে নাই। গত সেমিস্টারে মনে হয় ক্যাপ থেকে কোয়েশ্চেন আসছিল, ক্যাপ থিওরাম থেকে। তার আগে একবার দেখলাম যে এই যে কি ভ্যালু পেয়ার থেকে কোয়েশ্চেন আসছে, আমি একটু দেখি। এই যে এক্সপ্লেইন হাউ দ্য ক্যাপ থিওরাম অ্যাপ্লাইজ নোএসকিউএল ডেটাবেস, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ নোএসকিউএল ডেটাবেস অ্যান্ড দেয়ার কি ক্যারেক্টারিস্টিক্স। সো ক্যাপ থিওরাম আর হচ্ছে 4 টাইপের নোএসকিউএল ডেটাবেস, এটা ছাড়া আসলে এই স্লাইড থেকে পড়ার কিছু নাই। ওকে, সো আমাদের সিলেবাস শেষ। এখন কারো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন। ম্যাম মিডের মার্ক কি পোর্টালে অ্যাড দিয়ে করেছেন? কোন সেকশন? রিটেকে খাতা না দেখানো পর্যন্ত আমি অ্যাড করতেছি না। আগামী কালকে আপনাদের ক্লাস আছে মনে হয়, তাই না? জি ম্যাম। সো আগামী কালকের ক্লাসে আমি খাতা নিয়ে যাব, আপনারা খাতা দেখবেন, দেখার পর আমি পোর্টালে আপলোড করে দেব। আমি আজকে রাতে পোর্টালে আপলোড করে দিতে পারি। ওকে ম্যাম। অলসো এ সেকশন চাইলে খাতাটা দেখে ফেলতে পারেন। আমি জানি না কালকে এ সেকশনে সবাই আসবেন কিনা। এই সেকশন কালকে যাবে না ম্যাম, পরবর্তী যারা যায় তারা হয়তো দিবে। না না, 2-1 জনকে দেখাইতে চাইতেছি না, এটা একটা প্রবলেম, কারণ একটু ঝামেলা হয়ে যায় তখন। তাহলে আগামী কালকে, সরি পরশুদিন বেটার না। পরশুদিন কি আপনাদের 2টা গ্রুপই থাকবেন? জি ম্যাম, আমাদের হচ্ছে ওকে, দেন পরশুদিন ইনশাআল্লাহ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ম্যাম ফাইনালের মার্ক ডিস্ট্রিবিউশন বলতে একটু বললাম। ফাইনালের মার্কস ডিস্ট্রিবিউশন তো আমি মনে হয় ঈদের আগে বলে ফেলছি। ঈদের আগেই আসলে এগুলো নিয়ে কথা হয়েছিল, এখন আমি ভুলে খেয়ে ফেলছি, বাট তাও আই ওয়ান্ট টু রিকল। আচ্ছা, কি কি জানি ছিল সিলেবাস? নরমালাইজেশন ছিল মনে হয়। নরমালাইজেশন ছিল। তো নরমালাইজেশন থেকে আপনার 6-7 মার্কস, কুয়েরি থেকে জয়েন আছে যেহেতু কুয়েরি থেকে 6-7 মার্কস, বড় একটা পোর্শন 10 থেকে 15 মার্কস আপনি ধরে রাখেন ওই 3টা টপিক ট্রিগার, ভিউ, স্টোর প্রসিডিওর থেকেই থাকবে। দেন আরো 10 মার্কস থিওরি হচ্ছে শুধুমাত্র ওই কি জানি একটা পথার স্লাইড আছে, সিকিউরিটি। বাই দ্য ওয়ে রেকর্ডিং অফ করে দেন। ওকে ম্যাম। রাফিউর রহমান।